আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, মানে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতা ছিল, তখন তারা যুদ্ধাপরাধীদেরকে বিচার করত এবং এর মাধ্যমেই অনেক জামাতে ইসলামের শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে কিন্তু ফাঁসিতে ঝোলানো হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও এই মামলাতে, এই আদালতের মাধ্যমে, এই ট্রাইব্যুনালের মাধ্যমেই ওনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ফাঁসিতে ঝুলানো হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তখন এই আদালতের বিচারিক প্রক্রিয়া নিয়ে, যেহেতু এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, লক্ষ্য করুন, যেহেতু নামটা আন্তর্জাতিক, তার মানে আন্তর্জাতিক আইনেই কিন্তু এই অপরাধের বিচার হচ্ছে এবং সেই বিচার যেহেতু আন্তর্জাতিকভাবে হচ্ছে, আন্তর্জাতিক মানে হচ্ছে, সেই মান নিয়ে কিন্তু ওই সময়েও বেশ কয়েকবার প্রশ্ন উঠেছিল এবং তখন যারা এই প্রশ্নগুলি তুলেছিল তাদের ব্যাপারে ওই সময়ের সরকার বেশ খড়গহস্ত হয়েছিল। আমাদেরই এক কলিগ, মানে আমার দেশ পত্রিকায় চাকরি করতেন, নোমান, উনি এই ব্যাপারে অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করেছিলেন। বিচারকের বেশ স্কাইপি সংলাপ উনি প্রকাশ করে দিয়েছিলেন। সে সমস্ত কারণে ওনাকে জেলে যেতে হয়েছিল। আমার দেশ পত্রিকা অনেক এই ব্যাপারে রিপোর্ট করেছিল। তাদেরকেও কিন্তু নানা ধরনের সরকারের রোষানলে পড়তে হয়েছিল। তাদের একটাই প্রশ্ন ছিল যে এই আদালতের মানটা কি আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা, যথাযথ নিয়মে হচ্ছে কিনা। ওই সময় এদেশে অবস্থান করতেন একজন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, ওনারা আপনারা সবাই চিনেন, ডক্টর কামাল হোসেন সাহেবের মেয়ের জামাই উনি। ওই ব্রিটিশ সাংবাদিক উনিও কিন্তু বেশ কিছু প্রশ্ন করেছিলেন। এই জন্য ওনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, ওনার মধ্যে মামলা হয়েছিল, যাই হোক অনেক কিছু হয়েছিল। তো সেই যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা মাথায় কি বর্তমানে যে আইসিটি যেটা হয়েছে, বর্তমানে যে এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল হয়েছে, তারা কি সেটাকে মনে রেখে কাজ করছে? এই প্রশ্নটা আমার কাছে এই মুহূর্তে জরুরি মনে হচ্ছে। তারা কি ওই যে অভিজ্ঞতাটা, আগে যে বদনামটা হয়েছিল এই ট্রাইব্যুনালকে নিয়ে, সেই বদনামটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন? আমার কিন্তু মনে হয় না। বরঞ্চ আমার এটাও মনে হয় যে তারা অনেক ক্ষেত্রে তাদের চেয়েও বরং বেপরোয়া মনে হচ্ছে এদেরকে আমার কাছে। মানে আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলার ক্ষেত্রে এরা যেন আরও বেশি বেপরোয়া, আরও বেশি আপনার গুরুত্বহীন ভূমিকা পালন করছে বলে আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে। দেখুন, এরই মধ্যে আমি আপনাদের দুটো ঘটনা বলি। এক নম্বর হলো, এই যে ওই সময় যিনি সমালোচনা করেছিলেন ডেভিড বার্গম্যান, উনি কিন্তু এখন আবার এবারও সমালোচনা করছেন। এখন যে জিনিসটা হচ্ছে, এখন যেভাবে চলছে, এটা নিয়েও কিন্তু উনিও সমালোচনা করছেন। উনি অনেকগুলি প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় তুলেছেন, ওনার এক্স চ্যানেলে উঠেছে, উনি বিভিন্ন লেখালেখি করেছেন, ফেসবুকে উনি পোস্ট দিয়েছেন। আমার ধারণা আপনাদের চোখে পড়ার কথা, বিভিন্ন বাংলাদেশের পত্রপত্রিকাতেও উনি লেখালেখি করেছেন এটা নিয়ে, যে কিন্তু আন্তর্জাতিক মানের বিচার কিন্তু এখন হচ্ছে না। কতগুলি প্রশ্ন উনি করেছেন, যেমন অনেক বলেছিলেন যে অনেকগুলি মামলা এগুলি প্রমাণ ভিত্তিক নয়, বরং যে রাজনৈতিক প্রভাবিত। উনি সর্বশেষ যেটা দেখলাম কালকে, যে উনি একটা এক্স চ্যানেলে একটা দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে আপনার আসামি পক্ষের যিনি আইনজীবী হবেন আর কি, তার কাছে তো আসামির বিরুদ্ধে যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো কিন্তু একটু আগে পৌঁছাতে হবে, না হলে উনি কীভাবে অভিযোগের ভিত্তিতে ওনার যুক্তিতর্ক স্থাপন করবেন। যেমন একটা মামলার কথা বলেছেন, বোধহয় 3 তারিখ না 4 তারিখে হবে যেটা শুনানি, সেটার কপি, তদন্ত রিপোর্ট এবং সার্টিফাইড কপি এখনও নাকি ওই আসামির যিনি আইনজীবী তার কাছে পৌঁছাই নাই। তাহলে কীভাবে হবে? এইভাবে অনেক কথা বলেছেন উনি। কিন্তু এইগুলোর পাশাপাশি যেটা সবচেয়ে বড় কথা, যেটা নাকি আন্তর্জাতিক পর্যায়ে এই আইসিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে বলে আমি মনে করি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ যেটা আছে, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন, এই হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদন, যেটা নাকি গতকালকে তারা প্রকাশ করেছে, সেখানে তারাও বলেছে একই কথা। তারা বলেছে যে আইসিটি আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। এখনও তো শেষ হয় নেই, ব্যর্থ হচ্ছে। এই আদালতে কিন্তু এরই মধ্যে আমরা জানি যে 6টা বিচার হয়ে গেছে কিন্তু, হাসিনা সরকারের পতনের পর
নতুন করে যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে, ট্রাইব্যুনালের আওতা বাড়ানো হয়েছে, এই আদালতে এরই মধ্যে 6টা মামলা শেষ হয়েছে এবং সেই 6টা মামলায় 62 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা সহ 42 জনের বিচার হয়েছে তাদের অনুপস্থিতিতে, মানে 42 জন বিচারের জন্য উপস্থিত ছিল না, তাদের অ্যাবসেন্সে বিচার হয়েছে এবং সব মিলিয়ে 16 জনকে অলরেডি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এরই মধ্যে। কিন্তু এখন আন্তর্জাতিক যে সংগঠনগুলো তারা বলছে যে এই আদালত আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। তাহলে লাভ কি? আপনি রায় দিলেন, যে 16 জনকে রায় দিয়েছে তাদের মধ্যে অনেকেই দেশের বাইরে আছে, তাদেরকে আপনি হাতের কাছেও পাচ্ছেন না, মানে রায় বাস্তবায়নও করতে পারছেন না। রায় দিয়ে এক ধরনের আমোদ অনুভব করছেন যে আমি দিয়ে দিয়েছি, আমি তাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে দিয়েছি। কিন্তু বিপরীত দিকে আন্তর্জাতিক অঙ্গনে এই আদালতের মানে আইনি যে মানদণ্ডটা, সেই মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে লাভ কী হলো? আপনি কী অর্জন করলেন? দেখুন, হিউম্যান রাইটস ওয়াচ কী বলেছে? ওনারা যেটা বলেছেন যে এই যে ব্যর্থতা, আন্তর্জাতিক আদালতের যে ব্যর্থতাটা, এই ব্যর্থতার কারণে ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া, আইনের শাসন ক্ষুণ্ণ হওয়া, মিথ্যা অভিযোগে রাজনৈতিক প্রতিপক্ষকে কারারুদ্ধ করা এবং অতীতের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার ঝুঁকি তৈরি হচ্ছে। দেখেন, ওনাদের ভাষা কিন্তু কূটনৈতিক, কিন্তু তার মধ্যে দেখেন কতগুলি ইঙ্গিত কিন্তু আমি শেষ এই বাক্যের শেষ পার্টটা একটু পড়ি আপনাদের, আবার বলি। সেটা হলো অতীতের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার ঝুঁকি তৈরি হয়েছে। আমি এই বঙ্গ অনুবাদটা নিয়েছি প্রথম আলো থেকে, প্রথম আলো বঙ্গ অনুবাদের উপর আমি নির্ভর করি, কাজে আমি সেটার ওই ভাষাটা আমি পড়ছি। তার মানে তারা বলতে চাচ্ছে যে অতীতেও কিন্তু এই ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এই আইসিটির মাধ্যমে, এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের মাধ্যমে অতীতেও কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তার মানে যারা আগের আওয়ামী লীগ আমলের যে আইসিটির রায়গুলো, সেগুলো নিয়ে যারা সন্দেহ পোষণ করেছেন, এরাই কিন্তু করেছে, তারাও এটাকেও আগের সঙ্গে তুলনা করছে। তাহলে আমাদের লাভটা কী হলো? আমরা তো বলেছিলাম যে আওয়ামী লীগ আমলে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, সরকারের কথা অনুযায়ী, সরকারের ইচ্ছা অনুযায়ী, সরকারের পছন্দ অনুযায়ী বিচার বিভাগ চলতো। আর এখনও একই কথা যদি বলে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন, তাহলে এখনও তাহলে একই চলছে। তাহলে আওয়ামী লীগ সরকারকে পাল্টে আমাদের লাভটা কী হলো বলুন? এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন। মানুষ কিন্তু তুলনা করবে, আপনি যেই হন না কেন, আপনি যত সহজ সরলভাবে চলাফেরা করেন, আপনি যত বড় বড় কথা বলেন, যত স্বপ্নের কথা শোনান, যত প্ল্যানের কথা শোনান, মানুষ দিন শেষে তুলনা করবে। মানুষ বলবে ওরা কতটা খারাপ ছিল, আপনি ওই খারাপ থেকে কতটুকু অগ্রসর হতে পারলেন, ওরা বিচার বিভাগের উপর কতটুকু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, আপনি কতটা তার থেকে বিচ্যুত মানে সরে আসতে পারলেন। মানুষ বিচার করবে এবং সেই তুলনায় যদি আপনি অগ্রসর হতে না পারেন, তাহলে মানুষের সামনে আপনি দাঁড়াবেন কোন মুখে? আমি সরকারকে প্রশ্নগুলো করছি। আমি জানি আমাদের মতো সাধারণ মানুষের প্রশ্ন সরকার পর্যন্ত পৌঁছাবে না, এটা আমি জানি, আমি জেনেই প্রশ্নটা করছি। যদি বাই চান্স একজন শুনেন, তবু তো শুনলেন। দেখুন আরও কি বলেছে এই আপনার এই হিউম্যান রাইটস ওয়াচ, তারা বলেছেন যে জিনিসটা যে মিথ্যা অভিযোগে রাজনৈতিক প্রতিপক্ষকে কারারুদ্ধ করা হচ্ছে। কি না হচ্ছে বলুন? রিসেন্টলি দেখলাম অনেক সাংবাদিককে আইসিটিতে ঢুকে এই ধরনের মামলায় আইসিটিতে নিয়ে যাওয়া হয়েছে, অনেক সাংবাদিকের বিরুদ্ধে। কেন? মানে তারা নাকি শেখ হাসিনার সঙ্গে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সমস্ত সাংবাদিক নাকি ছিলেন। তারা কীভাবে ছিলেন? এর মধ্যে যে সমস্ত সাংবাদিকের নাম আমি দেখলাম এবার, তার মধ্যে মানে প্রায় সকল সাংবাদিককে আমি পার্সোনালি চিনি। তারা শেখ হাসিনাকে বুদ্ধি দিছে, সে আপনি এগুলি গুলি করেন, এগুলি দিছে বুদ্ধি ভাই।
তো এদের বিরুদ্ধে আপনি আন্দোলনটা, এদের বিরুদ্ধে মামলাটা করে আপনি কী অর্জন করতে চান সেটা আমি বুঝতে পারি না। কিন্তু কাজ একটাই, এদেরকে আপনি জেলে রাখতে চান। কারণ এই মানে আইসিটির মামলায় হলে সাধারণত জামিন হয় না কারো, তো জামিন জেলে জেলে থাকবে। তো জেলে রেখে আপনিও তো শান্তি পেলেন যে ঠিক আছে জেল খাটাইয়ে দিলাম, কিন্তু লাভটা কী হলো আপনি বুঝান না আমারে। এই লোকগুলোর সঙ্গে যারা চিনে, এদেরকে যারা জানে, সমস্ত সাধারণ মানুষ, তারা কে এটাকে সমর্থন করবে? দেখলাম তো কতগুলি সাংবাদিকের নাম, এই যে জয় মামুন, তবে জাহিদুল হাসান পিন্টু, প্রভাস শামীম, আশিস সৈকত, এরা সবাই আমাদের বন্ধু বান্ধব, সবাইকে আমরা চিনি রে ভাই। আমি যেগুলো নাম উচ্চারণ করলাম, এরা সারা জীবন সাংবাদিকতা ছাড়া তার কোনো কাজ করে নাই। তো এদেরকে যে আপনি ঘরে বসাই দিচ্ছেন, এদের ঘর সংসার নাই, এদের জীবনযাপন নাই। যদি এরা, আপনারা যদি মনে করেন এরা আওয়ামী শাসনের পক্ষে কাজ করেছে, মামলা করেন, সেই যে অন্যায়টা করে সে অন্যায়ের বিচার হোক। আমি তো বলছি না যে বিচার হবে না, যেই অন্যায় করে তাই বিচার করেন আপনারা, কিন্তু তা না করে আপনি মানবতা বিরোধী অপরাধের জন্য এদেরকে দায়ী করছেন। এরা কোথায় কি লিখেছে, কোথায় বলেছে, কিভাবে এরা সহযোগিতা করেছে? তাহলে তো ভাই সারা দেশের ওই সময়ে আওয়ামী লীগ যখন শাসন করেছে, এই আজকে সচিবালয়ে যাদের নিয়ে আপনারা বসে থাকেন, এই ডেপুটি সেক্রেটারি, যত ডেপুটি সেক্রেটারি আছে, যত জয়েন্ট সেক্রেটারি আছে, যত এডিশনাল সেক্রেটারি আছে, সবাই তো শেখ হাসিনাকে সাপোর্ট করেছে, সবাই তো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জীবন দিয়ে দিয়েছে এবং প্রমাণ করার চেষ্টা করেছে যে তাদের চেয়ে ভালো আর কেউ ছিল না। তাদের নিয়ে আপনারা শাসন চালাচ্ছেন, তাদের নাম তো আইসিটিতে নাই। বলেন আপনি কয়জনকে? ওই সময় কি সম্ভব ছিল? এই বাস্তবতা কিন্তু আপনাদেরকে মানতে হবে। এবং আইসিটির বিচার প্রক্রিয়া নিয়ে যে কথাগুলি বলা হয়েছে, সে কথাগুলি কিন্তু মানে এই ক্রাইম ট্রাইব্যুনাল যা বলেছে, এই আইসিটির বিচার প্রক্রিয়া নিয়েও কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ অনেকগুলি পয়েন্ট বলেছে। আমি কিন্তু একটা পয়েন্ট বলে আলোচনাটা শেষ করবো, এমনি আলোচনা বড় হয়ে গেছে। তারা বলেছে যে এখানে অনেক সাক্ষীকে আনা হয়েছে, অনেকের বক্তব্য দেওয়া হয়েছে, এবং দেখা গেছে যে একাধিক সাক্ষীর বক্তব্য হুবহু জবানবন্দিতে এক হয়ে গেছে, মানে জাস্ট কাট অ্যান্ড পেস্ট করছে আর কি। মানে একটা ঘটনা আপনি বলেন ভাই, আপনার ঘরে একটা ঘটনা ভাবেন তো, যে যদি আপনার ফ্যামিলিতে মনে করেন 5 জন লোক আছে, 5 জন লোককে আপনি জিজ্ঞাসা করলেন যে আজকে তোমাদের ঘরে যে আজকে যে খাওয়া দাওয়াটা হলো, আজকে তোমাদের টেবিলে বসে খেলে দুপুরে লাঞ্চটা করে তোমার কী অভিজ্ঞতা, তুমি কীভাবে দেখলা এই লাঞ্চটাকে? আপনার ঘরে কিন্তু একই টেবিলে খেয়েছেন, 1 ঘন্টা পরে জিজ্ঞাসা করেন, 5 জন লোকের ভাষা 5 ধরনের হবে, একই কথা তারা বলবে কিন্তু ভাষাটা 5 ধরনের হবে, কারণ 5 জন মানুষ আলাদা আলাদা। এটা কিন্তু কাট অ্যান্ড পেস্ট করা যাবে না। একজনেরটা বলে হুবহু কিন্তু আরেকজনের জায়গায় বসিয়ে দিলে বোঝা যাবে এটা সম্পূর্ণ বানানো। হিউম্যান রাইটস ওয়াচের চোখে পড়েছে যে একাধিক লোকের সাক্ষী দেওয়া হয়েছে হুবহু এক, তার মানে ওই জায়গার থেকে কপি করে এখানে কপি পেস্ট করেছে। একটা আন্তর্জাতিক বিচার করছেন আপনারা, এত হেলাফেলা করে করলে হবে? মাঝখান থেকে কী হচ্ছে জানেন, পুরো বিচার ব্যবস্থাটাকে আপনারা সারা দুনিয়ার কাছে হাস্যকর করে তুলেছেন। এমনিতে তো আমাদের জাতীয় পর্যায়ে আমাদের বিচার বিভাগ নিয়ে যা বলা বলি হয় বাইরে, শুনলে তো মানে মাথায় হেট হয়ে আসে। লোকজন বিচার বিভাগের উপর যে আস্থা রাখছে, যা শুনি মানুষের কাছে, আশেপাশের লোকজনের কাছে, তার মধ্যে যদি আন্তর্জাতিক পর্যায়ে এই দুরবস্থাটা হয়, আপনারা আমাদের পুরো দেশটাকে আর কত মানুষের কাছে অপমানিত করবেন? একটা বিচার ঠিকঠাক মতো করতে পারবেন না আপনারা? ঠিকঠাক মতো করেন, একজনকে ফাঁসি দিয়ে দিলাম, এটাই কি সাফল্য? একটা মামলায় আমি 100 জনকে আসামি করলাম, এটাই সাফল্য? আপনারা আসলে 100 জনকে ভোগান্তির মধ্যে ঢোকাতে চাচ্ছেন। যাদের বিচার হওয়া দরকার তারা তো আপনার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, তাদের বিচার করেন, সুনির্দিষ্ট প্রমাণ থাকলে বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে এত এত সাংবাদিক, এত এত কবি সাহিত্যিক, এত এত শিল্পী, সবাইকে বিচারে ঢুকাই দিচ্ছেন। দেখলাম এই বিচারে, একটা বিচারে দেখলাম মোহাম্মদ জাফর ইকবাল আসামি,
মোহাম্মদ জাফর ইকবালকে আসামি করে কার লাভ হয় এই দেশে? তার মানের একজন সাহিত্যিক, এদেশের সম্পদ, তাকে আপনারা এই গণহত্যার আসামি বানাই দিয়েছেন। প্রতিহিংসার কত দেখাবেন আপনারা? খুব আনফর্চুনেট। আমি মনে করি এটাকে গণতন্ত্র বলে না, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেন। আমরা তো আশা করেছিলাম যে আমরা একটা অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া চলে আসছি। আমরা আশা করেছিলাম আমরা একটা স্বাধীন বিচার বিভাগ পাবো, আমরা আশা করেছিলাম আমরা একটা আইনের শাসন পাবো। এবং আমাদের এই আশার সঙ্গে মিলিয়ে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অঙ্গীকারও করেছেন। সেই অঙ্গীকারের বাস্তবায়ন আমরা দেখতে চাই।